জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেছেন। ওই দিনই ভার্চুয়ালি হাজিরা চেয়ে করা আবেদনেরও শুনানি হবে। এছাড়া পলাতক ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। সকালে গ্রেফতার ২ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ২১তম দিনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সাক্ষী অনুপস্থিত থাকায় আজ তা হয়নি। পরবর্তী তারিখ ২৭ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ২। আমরা যখন তদন্ত প্রতিবেদন দাখিল করি, মানে আমাদের কাছে দাখিল করা হয়, তার প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল আমরা ফরমাল চার্জ দাখিল করি। এই ২ জন অ্যাকিউজডের ব্যাপারে যখন আমরা ফরমাল চার্জ দাখিল করেছি, তখন তারা চাকরিতে অর্থাৎ বিজিবি থেকে ট্রান্সফার হয়ে তাদের অরিজিনাল বাহিনী সেনাবাহিনীতে ফেরত গেছিলেন। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে তাদের বর্তমান স্ট্যাটাস আমাদের জানা নাই। তবে আমরা বিশ্বাস করি আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। তবে আমাদের এখানে বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। সন্ত্রাস বিরোধী আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে.এম. রাশিদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। গত ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আলোচনা সভা থেকে গ্রেফতার হন অধ্যাপক কার্জন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করেন। এই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছে আপিল বিভাগ। এই মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। একই দিনে নির্বাচন ও গণভোট করার কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রাথমিকভাবে প্রায় ৩,০০০ কোটি টাকা নির্বাচনের বাজেট নির্ধারণ করেছে। তবে আরও বাজেট লাগলে ডিসেম্বরে তা বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা বলেন, ডিসেম্বরে বাজেট রিভাইজ করা হবে, জানুয়ারিতে তৈরি করে রাখা হবে যেন পরবর্তী সরকার সে অনুযায়ী কাজ করতে পারে। আমরা যেটা দেখে যে আমি কিছু বলবো না, যে এত ভয় পাওয়ার কিছু না। খরচটা মোটামুটি আমরা ইসে করবো আর কি। আমি ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমি চেষ্টা করি যতটুকু সাশ্রয়ী হওয়া যায়। যদিও আপনারা অনেক সময় অর্থমন্ত্রীর সাথে অনেক কিছু কথা বলেন, ১০০ গাড়ি দিয়ে দেওয়া হয়েছে আগের মন্ত্রীদের জন্য, এই সমস্ত আপনার ভুল বার্তা দেয়। আগের গাড়িগুলো কিন্তু ১০০ যারা ওটা যে আগামী কি মন্ত্রীদের জন্য দেওয়া হয়েছে, ওটা দেওয়া হয়েছে যেগুলো রিপ্লেসমেন্ট। যা হোক, এটা আমরা ক্যান্সেল করেছি, যে এখন আপাতত দরকার নাই। না, এটা আমি ঠিক করব না, এটা তো সে আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করো ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছর অনেক সংবাদ মাধ্যম নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে। গণমাধ্যম কর্মীরাই দলীয় হয়ে যাচ্ছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা নিয়ে বিজেসির সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না। সাংবাদিকদের জন্য সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউডি, বিজেইউসি, আবার ২ দলের ২ ভাগ আছে, ৩ ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে। আজকে বাইরের যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যায় তখন কিন্তু কারণ আমরা দেখছি তো যে আপনার গত ১৫ বছর কি হয়েছে। আমরা দেখেছি গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে
আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনাদের আপনার স্বাধীন সাংবাদিকতা করবেন। আমরা বিশ্বাস রাখতে চাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই 21টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার আর 2 থেকে 2.5 মাস সময় পাবে। এই সময়ে একটি ভালো দৃষ্টান্ত রেখে যাওয়ার চেষ্টা করা হবে। তিনি জানান, পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন বিচার ব্যবস্থার দিকে এগিয়েছে সরকার। অনলাইন সিস্টেম চালু হয় কিন্তু এটা ওয়ার্ক করে না। যেমন রাজ্যকে আপনি অনলাইনে বিল্ডিং এর পারমিশন চাইবেন, এটা বহু আগে থেকে চালু আছে, কিন্তু অনলাইনে আর সাবমিট করা যায় না, কারণ অনলাইনটাকে এমন একটা ঝামেলা করে রাখে যেটা আপনি সাবমিট করতে পারেন, সেটা যেন আমরা না করি। এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইনজীবীরা এটার পক্ষে অবস্থান নেবে। আইনজীবীরা যদি বলে যে আমরা এটা চালু করেই ছাড়বো এবং সার্ভার ডাউনটাউন এসব কথা শুনবো না, তাহলেই কিন্তু এটা সত্যি চালু হয়ে যাবে। এটা আইনজীবীদেরও ঝক্কি ঝামেলা অনেকটা কমে যাবে। এই পেপারলেস কালচার যে অন্তত চালু হলো, আমরা যে সংস্কারগুলো করে গিয়েছি, খুব বড় কিছু করতে পারি নাই, চেষ্টা করেছি। আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অন্তত বিচার অঙ্গনে যেটা থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা এগুলিকে ধরে রাখবেন, এটা আপনাদের নিজস্ব প্রপার্টি বানাবেন এবং এটাকে কন্টিনিউ করে যাবেন। আমরা যদি পরবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো, আমাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে, নতুন ইনিশিয়েটিভ নেন আর না নেন, আমাদের গুলাকে অন্তত অব্যাহত রেখেন। আমরা আশা করি এগুলির মাধ্যমে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকালে তিনি ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আগে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন। ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক বৈঠক করেন। সেখানে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে এই সফরে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি এন ধোগিয়েল, শিল্প ও বাণিজ্য মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে রাজধানীতে ভূমিকম্প ও তার পরবর্তী আফটার শকের ফলে সৃষ্ট জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সমস্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশাসনের নির্দেশে হল ত্যাগ করছে শিক্ষার্থীরা, যার ফলে ক্যাম্পাসে এখন নীরবতা বিরাজ করছে। ছুটি চলাকালীন সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ততম স্থান। তবে সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও আফটার শকের ফলে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছুটির ফলে এখন কেবলই শূন্যতা। আগামী 23 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বন্ধ থাকবে হল ও ক্যান্টিন। ছুটি ঘোষণার পর থেকে একে একে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে বন্ধকালীন সময়ে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, সেগুলো হয়তো বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইন্ডিকেট করবে যে এই জায়গাগুলো আমাদের এই জায়গা আছে, এটাকে সংস্কার করা দরকার। ছুটিটা আমাদের কাছে ভালো লাগছে, আবার কিছুটা এমন ফাঁকা ক্যাম্পাস, নীরবতা, হঠাৎ আতঙ্ক আমাদের মাঝে তো কিছুটা কাজ করতেছেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান
যেখানে হল কখনোই বন্ধ হয় না, সেখানে ভূমিকম্পের আতঙ্কে আমাদের হলগুলো 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জরুরি ছুটির পর 7 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি শুরু হবে। জরুরি ছুটির সঙ্গে শীতকালীন ছুটি সমন্বয় না করা হলে ঢাবির শিক্ষার্থীরা 1 মাসের লম্বা ছুটিতে থাকবেন। এতে প্রভাব পড়বে পড়াশোনায়। ইউনিভার্সিটির একটা ফ্লো ছিল, এডুকেশনের জায়গা বা প্রোডাক্টিভ জায়গা থেকে তারা কিন্তু আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এছাড়াও আরও যদি অ্যাড করতে হয়, বলতে হবে যে সামনে আমাদের ইলেকশনও রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ইউনিভার্সিটি বন্ধ হওয়া কখনোই কাম্য নয়। অনেকের একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষার একটা পরীক্ষা বাকি আছে, আবার হয়তো কারো পরীক্ষা শুরু হইতো রবিবারে। তো এই একটা গ্যাপ একটা হয়ে যাচ্ছে, এটা একটা প্রভাব ফেলবে অবশ্যই। শিক্ষার্থীরা এই লম্বা ছুটির কারণে তাদের পড়াশোনা ও পরীক্ষার পরিকল্পনাই পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন ক্যাম্পাসের ভবনগুলো নিরাপদ করে গড়ে তুলবে এমন প্রত্যাশা তাদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা আজ 13 বছরে পড়ল। এখনও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি আর আহত শ্রমিকদের চিকিৎসার সহযোগিতার আকুতি। বিদেশে কিছু সহযোগিতা পেলেও অবহেলা আর উপেক্ষায় দিন কাটছে অনেকের। প্রতিনিধি আনমার হোসেনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 24 নভেম্বর 2012 আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও কয়েকশো। 13 বছর পরও ভুক্তভোগীরা ভুলতে পারেননি সেই দুঃসহ রাতের আগুন আর প্রাণ বাঁচানোর ছোটাছুটি। হতাহত শ্রমিকদের অনেকেই আজ চাকরি হারিয়ে চিকিৎসা, ভাড়া আর খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। কেউ হুইল চেয়ারে, কেউ আংশিক পঙ্গু, কেউ মানসিক আঘাত নিয়ে দিন পার করছেন। আমরা 3 তলায় চাকরি করি, খালি লোক ধামাধাম নামতে আছে, আমরা দেখতেছি খালি। এখন ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। এই দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি আগুন উঠছে। প্রথম দিকে কিছু আর্থিক সহায়তা মিললেও চিকিৎসা ব্যয় তার বহুগুণ বেড়ে গেছে। অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন, আবার কেউ বেঁচে থেকেও হারিয়েছেন কর্মক্ষমতা। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে বহু পরিবারের। কারো ছেলে কাজ করছে চায়ের দোকানে, কারো মেয়ে কারখানায়। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন 10-12 জন মৃত্যুর খবর পাওয়া যায়। এই তাজরিন ফ্যাশনেতে পুড়ে মারা গেছে, তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে লড়াই করলেও কেউ পাশে না দাঁড়ানোই হতভম্ব তাজরিন ট্র্যাজেডি বেঁচে যাওয়া শ্রমিকরা। তাদের দাবি সরকার, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর সহায়তার। আমি 4th তলা থেকে গ্রিল ভেঙে বের হয়ে আসি এবং অনেকে আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। 13 বছর পরও আহত শ্রমিকরা অবহেলার শিকার। সরকার ও মালিক পক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা দরকার। স্থায়ী চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলছেন শ্রমিক নেতারা। তাজরিনের যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যুক্ত ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। যে ব্যবস্থা থাকা দরকার, একটা কারখানায় আগুন লাগলেও সেটা থেকে মুক্ত হওয়ার বা সেটা থামানোর, সেই রকম ব্যবস্থা ছিল না। এবং কারখানার যে কলাপসেবল গেট সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। তাজরিন ট্র্যাজেডি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এক কালো অধ্যায়। 13 বছর পরেও সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরের পীরগাছায় আশ্রয়ণ প্রকল্পের 28টি ঘর এখন পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িতে। ঘর রয়েছে, মানুষ নেই। তালাবদ্ধ ঘরগুলোতে নেই বিদ্যুৎ, নেই রাস্তা, নেই জীবিকার ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে পুরো প্রকল্প এলাকা। প্রতিনিধি খুরশিদ আলম রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবরিস উচ্ছ্বাস। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রাম। নদীপাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের 28টি ঘর এখন যেন ভুতুড়ে বাড়ি। একসময় সরকারের উপহার ঘর হিসেবে পরিচিত ছিল, আজ যেখানে শুনশান নীরবতা। সব ঘরে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চারিদিকে ঝোপঝাড়ার লতাপাতা। সরকার এখানে খাল খনন করাতে আমাদের কারো উপকার হয় নাই, আমাদেরও বাস্তি ভাঙি গেছে। আর সরকারি লোক যেগুলো এখানে ঘর তুলি দিয়েছে এরাও থাকতে পারছে না। এলাকা অনেক ভূমিহীন আছে, এলাকার মানুষের তো ঘরগুলো দিলে তো এই অনেক উপকার হতো। এই এলাকার বাইরের লোক নিয়ে এসে ঘরগুলো দিয়ে দিয়েছে। 2021-22 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় নির্মাণ করা হয়েছিল ঘরগুলো। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল 1,71,000 টাকা। বরাদ্দ দেওয়া হয়েছিল মূলত পীরগাছা রেলওয়ে স্টেশনে অস্থায়ী বাসিন্দাদের। কিন্তু নির্মাণের ত্রুটি আর যাতায়াতের অভাবে ঘরগুলো নির্মাণের পর থেকেই পড়ে আছে ফাঁকা।
আর মানুষের জায়গা দিয়ে তো আমাদের যাইতে দিবে না, রাত হয় গাইল পারে, তাহলে আমরা কিভাবে যাব? দরজার মধ্যে পায়খানা করে দেওয়া যায়, রান্না করে খাওয়া চুলা ভাঙ্গি দেওয়া যায়, সন্ধ্যা লাগলে আবার এসে ওরা বখাটের আশেপাশে ঘোরাঘুরি করে। চলাচলের জন্য নেই কোনো রাস্তা, কারো বাড়ির ভেতর দিয়ে আবার কখন বা নদী কিনারা বা ঝোপঝাড় পেরিয়ে যাতায়াত করতে হতো। রাতে ছিল নিরাপত্তাহীনতা, মাদকসেবীদের আনাগোনা, ঘরের সামনে ময়লা আবর্জনা ফেলা, এসব কারণে আতঙ্কে থাকতে পারতো না পরিবারগুলো। টিউবওয়েল মানুষের চুরি করে নিয়ে গেছে, রাস্তা টিউবওয়েলের পার ভাঙি পড়ছে, নদীর ধার দিয়ে যাতায়াত করার মতো কোনো বুদ্ধি নেই। আশ্রয় কেন্দ্র যেহেতু অনেক কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে, যাতায়াত যদি তারা করতে না পারে, সেখানে ভূমিহীন আশ্রয় কেন্দ্র বাড়িঘর তৈরি করে কি লাভ হলো? সুযোগ সুবিধা, জীবন জীবিকার ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের বিষয়টি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ওইটাকে রাস্তা কম সময়ের মধ্যে ওটাকে চলাচলে, যেহেতু ওখানে খাস ল্যান্ড আছে খালের উপর দিয়ে, এই খালের উপর দিয়ে সেটা আমরা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। আসলে সেখানে যদি জীবন জীবিকার ব্যবস্থা না থাকে তাহলে তারা স্বভাবতই সেখানে থাকবে না, কিন্তু আমরা ওখানে দেখি আমাদের যে রাস্তা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন প্রয়োজন যথাযথ তদারকি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাতে পরিত্যক্ত না হয়ে ভূমিহীনদের জীবন বদলাতে পারে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগ এবং লবণাক্ততাকে হার মানিয়ে আধা নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ করে সফলতা পেয়েছে খুলনার উপকূলীয় কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল হালিম। আর তাকে আর্থিক, কারিগরিক ও উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেছেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্র আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। একসময় কপোতাক্ষ নদে বাগদা ও গলদা চিংড়ি রেণু সংগ্রহ করেই চলত কয়রার শ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল হালিমের জীবিকা। তবে এই উপার্জন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো তার। জীবিকার তাগিদে নদীর ধারে 20 শতক জমিতে মৎস্যকে শুরু করেন, তবে মাছ চাষে সেভাবে সফল হতে পারেননি তিনি। তার উপর 2020 সালের ঘূর্ণিঝড় আমফানে ভেসে যায় মৎস্য ঘের। সব হারিয়ে যখন হতাশাগ্রস্ত মৎস্যচাষী হালিম, তখনই তার পাশে দাঁড়ায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস। সংস্থাটির RMTP প্রকল্পের সহযোগিতায় আধা নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ করে ঘুরে দাঁড়াতে শুরু করেন তিনি। সনাতন পদ্ধতি চাষ ছেড়ে দিয়ে আমি বৈজ্ঞানিক পদ্ধতি চাষ শুরু করেছি। এখন তাদের সহযোগিতায় আমি এখানে এখন আগেছি, অনেক উন্নত বা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখানে মাছ চাষ করে এখন ভালো উন্নয়ন স্বাবলম্বন হয়েছে। মাটি এবং পানি মাপার জন্য যে মেশিন বা যন্ত্র দেয়, এগুলো যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু বিগত মাছ চাষের যে লোকসানটা পুষিয়ে নিতে পারবো, এবং পুষিয়ে নিয়ে কিন্তু আমরা এই গলদা চাষ নিয়ে আমরা আগামীতে স্বাবলম্বী হতে পারবো। শুধু হালিম নয়, দক্ষিণাঞ্চলের উপকূলীয় মৎস্য চাষীদের এই ধরনের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। সহায়তায় কয়রায় উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষীদের আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, হ্যাসাব, গ্যাপ, ব্যাফ, তারপর জলবায়ু পরিবর্তনের উপরে ট্রেনিং দিচ্ছি। চাষিরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছে তারা লাভবান হবে, এলাকার মাছ চাষে আরো সাফল্য আনবে। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপকূলীয় কৃষকরা সফল হচ্ছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, তার জন্য আসলে পরবর্তীতেও যে চাষিকে সহায়তা দেবে তাকেও আসলে এটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে, আসলে সে সঠিকভাবে মাছ চাষটা করতে পারতেছে কিনা এবং লাভবান হতে পারতেছে কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।